তুই কি টিউশনের ওভারটাইম করছিস নাকি ভাই? ভাবলাম বিকেল বেলা গেলে কাকিমা হয়তো পকোড়া টকোড়া বানাতে পারেন, বুঝলি? তোরা দুটো খেয়ে মর, আর এদিকে আমি ভেসে গেলাম। এই তোর কি হয়েছে বলতো? কোচিং থেকে বাড়ি ফিরতেই মা আমাকে বললো যে অমিতাভ বাবু নাকি ফোন করেছিল। এদিকে আমি তো ভুলেই গিয়েছিলাম ওনার কথা। মা বলতে মনে পড়ল। তারপর? বুড়োর সেদিনই নাকি আমাকে খুব পছন্দ হয়ে গিয়েছিল। মানে? লাইফটা একদম জঞ্জাল হয়ে গেছে মাইরি। কোথায় আগুন লাগলো যে তুই মগে করে জল ঢালতে আসছিস? আজ সেই বর বাবাজিদের বিথিকে দেখতে আসার কথা ছিল। বিথি কোথায়? তুমি এতক্ষণ কোথায় ছিলে বলো তো? বিথি, আমি শুভ। কি দেখতে এসেছিস? বেঁচে আছি না একটা এসে গেছি? দূর হয়ে যা। আমি একটু মাকে জানিয়ে দিয়ে আসি যে দিদি ঠিক আছে, এখন তোমার সাথে এক্ষুনি কথা হয়েছে। রনে বনে জলে জঙ্গলে যেখানেই বিপদে পড়িবে আমায় স্মরণ করিও, আমি তোমায় রক্ষা করিব। বলছি, এখানে এত হট্টগোল কেন? সমাবেশ করে হচ্ছেটা কি? না স্যার, আসলে ব্যাপারটা হয়েছে কি, এটা অ্যাসেম্বলি নয় নোটন। আমাদের অবাক করে দিয়ে দরজাটা ভেতর থেকে খুলে গেল। কি সব উল্টোপাল্টা চিন্তা করছিলাম। চুপ। বিশেষ কিছু একটা বলতে গিয়েও বলতে পারলাম না। তুই আমার পাশে ছিলিস বলে বেঁচে গেলাম। তোর তো এত ভালো বন্ধু, তুই জানতিস নিশ্চয়ই। কি জানি, হয়তো জানতাম। আসমানি পালকে রাখি তাকে বেনাম লোকে, তার নাম লিখি চোখের ভাষাতে, কেন সে ছুঁয়ে দিল মন, অচেনা সন্ধে হাওয়াতে লুকো চুরি অবেলায়, কিছু সাহসী চিরকুট ইচ্ছেরা রোজ দোটানা, বলবে কি রাত জাগা খোলা যে স্বপ্ন হারা, আসমানি পালকে রাখি তাকে বেনাম লোকে, তার নাম লিখি চোখের ভাষাতে, কেন সে ছুঁয়ে দিল মন। আমি চুরি করিনি মা, আমি চুরি করিনি। হচ্ছে না, একদম হচ্ছে না। কি বাংলা খবর পড়ার মতো করে বলছিস ভাই? ডায়লগ বল, ডায়লগ, ঠিক যেমন করে বুম্বাদা বলেছিল সিনেমায়। আমি চুরি করিনি মা, বিশ্বাস করো, আমি টাকা চুরি করিনি। নীলের কপট ধমকানি খেয়ে ফার্স্ট ইয়ারের নবাগত তরুণ ছেলেটা তখন মঞ্চের উপর ভ্যাবাচেকা হয়ে গল গল করে ঘামছে। দু হাতের মুঠোয় মাইক্রোফোনটাকেই একমাত্র অবলম্বন হিসেবে আঁকড়ে রেখেছে। অপ্রস্তুত বিব্রত মুখে কয়েকবার মঞ্চের এপাশে ওপাশে চেয়ে দেখল আশেপাশে ওকে সাহায্য করার মতো আর কেউ আছে কিনা। আরে কি হলো? এমন ক্যাবলা কার্তিকের মতো দাঁড়িয়ে আছিস কেন? আর সারাদিন কি শুধু তোর একারই ইন্ট্রো নেবো নাকি? পেছনে দেখ, এখনো 50 জন লাইনে দাঁড়িয়ে। নীল ফের গর্জে উঠতেই ছেলেটা তরবর করে পাখি পরানোর নাম তার মতো বলে উঠল, আমি চুরি করিনি মা, সত্যি চুরি করিনি। হোপলেস, হোপলেস, কমপ্লিট অপদার্থ। তুই এবার স্টেজ থেকে নেমে আয় বাবা। ওরে কে আছিস? এই খোকাটাকে একটু ফুল চন্দন দিয়ে তাড়াতাড়ি বিদায় কর। মঞ্চের একধারে আমার পাশের চেয়ারে ধপ করে বসে পড়ল নীল। ওহ, এই গাঁড়লগুলো কোত্থেকে যে আসে কে জানে। একটা সামান্য ডায়লগ বলতে এদের একেবারে লেজে গোবরে হয়ে যাচ্ছে। আমাদেরও কিন্তু একসময় একই হাল হয়েছিল রে ভাই। ফ্রেশার্সের প্রোগ্রামে সবাই কম বেশি ছড়িয়ে লাট করে,
এই দুধের খোকাদেরকেই দেখবি 2-3 মাস পরে কচিচুরিদের বগলদাবা করে নিয়ে সামনে দিয়েই ঘুরে বেড়াচ্ছে। নীল আমার কথায় সমর্থন জানিয়ে ঘাড় নেড়ে মুচকি হাসল। তারপর মঞ্চের সামনে এগিয়ে গিয়ে পোডিয়াম থেকে মাইক্রোফোনটা তুলে নিয়ে পুনরায় নবীনবরণ অনুষ্ঠান সঞ্চালনায় ব্যস্ত হয়ে পড়ল। আমি শুধু চুপচাপ বসে অনুষ্ঠান উপভোগ করছিলাম। আমাদেরও এমন অগ্নিপরীক্ষার মধ্যে দিয়ে যেতে হয়েছিল একসময়। ফ্রেশার্স ইভেন্টে প্রথম বর্ষের নব্য ছাত্রছাত্রীদের সঙ্গে সুমধুর রসালাপের এমন সুবর্ণ সুযোগ কোনো সিনিয়ররা সহজে ছেড়ে দেয় না। স্টুডেন্টদের নিয়ে টুকটাক রঙ্গরসিকতা করা হয়, তবে এটাকে ঠিক র্যাগিং মনে করলে চলবে না। সব কলেজেই সিনিয়র জুনিয়রদের মধ্যে এমন আলাপচারিতা হয়েই থাকে, তবে ঠাট্টাই ইয়ার্কির পর্ব যাতে মাত্রা ছাড়া না হয়ে যায় সেদিকেও কড়া নজর রাখা হয়। তাছাড়া কলেজ জিএস হিসেবে আমার নিজের দায়িত্ব কিঞ্চিত বেড়েছে আজকাল। কাজকর্মের মাঝে বারবার নস্টালজিক হয়ে পড়ছিলাম। আমাদের ফার্স্ট ইয়ারের দিনগুলোর কথা মনে পড়ছিল। দেখতে দেখতে এতগুলো দিন কেটে গেল, আর কয়েক মাস পরেই আমাদেরও এই কলেজকে চিরবিদায় জানাতে হবে। আজ বিথি এখানে থাকতে পারলে বেশ হতো, কিন্তু আজ তার নাচের স্কুলের পরীক্ষা। ইচ্ছে থাকলেও তাই আসতে পারেনি। তবে 1-1.5 মাস বাদেই কলেজের ফেস্ট, তখন অবশ্য সবাই মিলে শেষবারের মতো ভালোভাবে সেদিনটা উদযাপন করার ইচ্ছে রয়েছে। এটা সেটা ভাবতে ভাবতে সামান্য অন্যমনস্ক হয়ে পড়েছিলাম। চমক ভাঙল যখন দেখি নীল চাপা গলায় আমাকে ডাক দিচ্ছে। তবে এদিক সেদিক তাকিয়েও নীলকে চট করে চোখে পড়ল না, অথচ আমার নাম ধরে মৃদু ডাক শুনতে পাচ্ছি। ব্যাপারটা কি? এত বড় স্টেজের মধ্যে ছেলেটা হঠাৎ গেল কোথায়? আরে এই তো শুভ, আরে এদিকে তাকা না, হতভাগা। ও হরি, স্টেজের এক কোণে উইংসের কাপড় চোপড় যেখানে জড়ো করা রয়েছে, হঠাৎ দেখি তার পেছনে নীলের মুন্ডু উকি দিচ্ছে। আমি অবাক হয়ে কিছু প্রশ্ন করার আগেই দেখলাম নীল নিজের ঠোঁটে তর্জনী চাপা দিয়ে বিচিত্র কিসব মুখভঙ্গি করে ইশারা করছে আমায়। স্টেজের ওপর ইতোমধ্যে নতুন ছাত্রছাত্রীদের সংক্ষিপ্ত পরিচয় পর্ব সমাপ্ত হয়েছে। এরপর কিছুক্ষণ নাচ গান ইত্যাদি চলবে। ভলেন্টিয়াররা সেই মতো চেয়ার টেবিল একপাশে সরিয়ে রেখে মঞ্চ প্রস্তুত করছে। ডায়পার পরার দিন থেকে আমাদের বন্ধুত্ব, কাজে নীলের ইশারা বুঝতে খুব একটা দেরি হলো না। চট করে চারপাশে ভালো করে নজরদারি করতেই জলজ্যান্ত কারণটাকে একেবারে সশরীরে চোখে পড়ল। কোথায় তুমি নীল? আকাশী নীল রঙের চুড়িদার পরিহিত ছোটখাটো চেহারার যে মেয়েটা সিঁড়ি দিয়ে মঞ্চের ওপর ধীরে ধীরে উঠে আসছে, তাকে দেখে আমারই অস্বস্তি শুরু হয়ে গেল। বুঝতে পারলাম নীলের অবস্থাটা ঠিক কেমন হচ্ছে এখন। শুভদা, ও শুভদা, এই নীল কোথায় গেল বলো তো? অয়ন্তিকা ওরফে অন্তু। আমরা কলেজের গণ্ডি পেরোবার আগেই ইনি সেই উচ্চ মাধ্যমিকের অত্যাবশ্যকীয় সাবজেক্টের মতো নীলের জীবনের সিলেবাসেও চিরতরে সেটে গিয়েছেন। মেয়েটা নেহাত মন্দ নয়, দেখতে শুনতেও চমৎকার, তবে ওর এমন কিছু স্বভাব আছে যার জন্য আমরা সকলেই মাঝে মধ্যে বিব্রত ও বিরক্ত বোধ করি। অন্তুর ডাক যেন শুনতে পাইনি এমন একটা মুখ করে ব্যস্ততা দেখিয়ে অন্যত্র চম্পট দেওয়ার চেষ্টা করছিলাম, কিন্তু তার আগেই সরাসরি বাঘিনীর মুখে পড়ে গেলাম। আরে আরে আরে, এই শুভদা, তুমি আবার কোথায় যাচ্ছ? শোনো শোনো, বলছি নীলকে দেখতে পাচ্ছি না কেন? হ্যাঁ, আরে এক্ষুনি তো স্টেজে দেখলাম। না মানে আমি না আসলে ঠিক খেয়াল ও কি নীল? আরে তুমি ওখানে কি করছো? হ্যাঁ, শিগগিরই বেরিয়ে এসো ওখান থেকে। আমার কথা ফুরোবার আগেই দেখি অন্তু নিজের সেন দৃষ্টিতে নীলকে ঠিক খুঁজে নিয়েছে। নীল তখন খুব গম্ভীর দৃষ্টিতে স্টেজের আলো, সাউন্ড সিস্টেম, এমনকি দেওয়ালে ইলেকট্রিক ওয়্যারিংগুলো পর্যন্ত ঠিক আছে কিনা সেই সব নিপুণভাবে তদারক করছিল। ধরা পড়ার পর বুঝতে পারলো ওই কৌশল আর চলবে না। অগত্যা তেতো পাচন খাওয়ার মতো বেজার মুখ করে এগিয়ে এলো। ইস, ওই কোনায় কেন গিয়েছিলে বলো তো? আবার রাজ্যের ঝুল ময়লা, ওখানে কেউ যায়?
বলতে বলতেই নীলের পাঞ্জাবিতে লেগে থাকা অদৃশ্য ধুলো ঝাড়তে ব্যস্ত হয়ে পড়ল অন্তু। অনুষ্ঠান শেষ হওয়া পর্যন্ত আজকে নীলের ছুটি নেই, তাই অন্যত্র কাজ দেখিয়ে পালিয়ে যাবারও উপায় নেই। আরে তুমি হঠাৎ চলে এলে যে, শরীর ভালো নেই বলেছিলে না? কেমন তোমাকে সারপ্রাইজ দিলাম বলো। আসলে কি বলো তো, শরীরটা না একদম ভালো ছিল না বুঝলে। সকাল থেকে বড্ড মাথাটা ধরেছিল, কিন্তু তুমি অ্যাঙ্কারিং করছো আর আমি সাথে থাকবো না তা কি হয়? তাই তো দুটো ওষুধ টপ করে খেয়ে আমি চলে এলাম। অন্তুর মাথা ব্যথা কমলেও ও যদি এখানে উপস্থিত থাকে, আগামী কয়েক ঘন্টা আমাদের নিশ্চিত মাথা ব্যথা শুরু হয়ে যাবে, সেটা ভালোই বুঝতে পারছিলাম। ওর চোখ বাঁচিয়ে নীল ক্রমাগত আমাকে ইশারা করে যাচ্ছিল। উপায়ন্তর না দেখে সামান্য মিথ্যাচার এবার করতেই হলো। আরে অন্তু, তুই এসে পড়েছিস যখন ভালোই হয়েছে বুঝলি। গ্রিন রুমে মেয়েরা না নাচের জন্য ড্রেস আপ করছে, এবার বিথি তো ওখানে একা রয়েছে, সবাইকে কি সামলাতে পারবে বল? তুই যদি একটু হেল্প করে দিতিস তাহলে ভালো হতো আর কি। অন্তুর মুখ দেখে স্পষ্টই বুঝতে পারছিলাম আসামাত্রই নীলকে ছেড়ে যাওয়ার প্রস্তাবটা ওর বিশেষ পছন্দ হয়নি, কিন্তু আমার অনুরোধ পুরোপুরি ফেলতে পারল না। আচ্ছা ঠিক আছে, আচ্ছা আচ্ছা আচ্ছা, আমি চট করে ঘুরে আসছি কেমন? এই নীল, তুমি আবার অন্য কোথাও চলে যেও না কিন্তু, আমি এক্ষুনি আসছি। অন্তু বিপরীত দিকে হাঁটা দিতেই নীল বড়সড় একটা শ্বাস ছাড়ল। হ্যাঁ বাঁচালি ভাই, বিথিকে একবার কল করে বলে দে অন্তুকে যেন ওখানেই আটকে দেয় কিছুক্ষণ, আমি এর মধ্যেই সরে পড়বো। সেটি হচ্ছে না। বিধির আজকে নাচের পরীক্ষা, সেটা কি মনে নেই তোর? ও তো আজ কলেজেই আসেনি, তুই ওকে পাচ্ছিস কোথায় এখন? সেরেছে, তবে মিস ভয়ঙ্করী এই ফিরে এলো বলে। এই এবার তুই সামলা ভাই, আমি এই কাটছি। ওটা হবে না বস, প্রেশার সূত্রে না দেওয়া পর্যন্ত তোর ছুটি নেই। তাছাড়া নিজের গার্লফ্রেন্ডকে একটু ম্যানেজ করতে পারিস না তুই? কেন বলতো? ও কি বাঘ না ভাল্লুক যে তোকে চিবিয়ে খাবে? অদ্ভুত একটা। নীলের জটিল লাভ লাইফ নিয়ে বিস্তারিত আলোচনা করার সময় এখন আর নেই। লাইটম্যানকে ইশারা করলাম মঞ্চের আলো কমিয়ে দিতে। এখনই নাচের মেয়েরা একে একে প্রবেশ করবে। নিভু নিভু আলো আধারিতে নীল মুহূর্তের মধ্যে ব্যাটম্যানের মতো মঞ্চের পেছনে অন্ধকারে গা ঢাকা দিল। তবে যাওয়ার আগে হাতে কর্ডলেস মাইক্রোফোনটা তুলে নিতে ভুলল না। এবার নেপথ্যে মেঘনাদের মতো লুকিয়ে থেকেই শব্দবাণ নিক্ষেপ করবে বুঝতে পারলাম। পুনরায় মিয়া বিবির কোন্দলের মাঝে যাতে না পড়তে হয়, তাই আমিও চুপচাপ স্টেজ থেকে নেমে এলাম। সপ্তাহ দুয়েক পর কলেজ ইলেকশন, হাতে অনেক কাজ জমে রয়েছে, সেগুলো এক এক করে সেরে ফেলতে হবে। অডিটোরিয়াম থেকে বেরোনোর আগেই নাচের অনুষ্ঠান শুরু হয়ে গেল। সমবেত রবীন্দ্র নৃত্য। মূলত প্রথম বর্ষের নতুন মেয়েরাই অংশগ্রহণ করেছে। দূর থেকে এক দীর্ঘাঙ্গী তরুণীকে চোখে পড়ছিল বারবার। নাচের দলে তাকেই মধ্যমণি মনে হলো। সাবলীল হাত পায়ের মুদ্রা, কাজল টানা দুটো চোখের অপরূপ ইশারা, সবকিছু ভুলে তার দিকেই চুপচাপ তাকিয়ে রইলাম। সময়ের গতি কিছু সময়ের জন্য যেন মন্থর হয়ে এলো। দর্শক আসন থেকে মুহুর্মুহু হাততালি আর সিটির আওয়াজে হুঁশ ফিরল আমার। নাচের দল এখন জোর হস্তে প্রণাম জানিয়ে বিদায় নিচ্ছে। একটা দীর্ঘশ্বাস ছেড়ে আমিও এবার ইউনিয়ন রুমের দিকে হাঁটা দিলাম। অন্তরের সুগভীর কোনো অলিন্দ জুড়ে এখন অদ্ভুত প্রশান্তি বিরাজমান। আসতে পারি? কলেজ ইলেকশনে আমাদের পার্টির ভোট প্রার্থীদের তালিকা প্রস্তুত করা নিয়ে প্রচণ্ড ব্যস্ত ছিলাম। সমগ্র ইউনিয়ন রুম জুড়ে যেন প্রাক যুদ্ধের প্রস্তুতি চলছে। ইতস্তত ছড়িয়ে বিভিন্ন পোস্টার, ব্যানার, ফ্ল্যাগ। ঘরের মাঝে টেবিল ঘিরে 4-5 জন কর্মকর্তা বসে অত্যন্ত গভীর মুখে আলোচনা চলছে। যত দ্রুত সম্ভব এই তালিকা তৈরি করে আবার পার্টির আঞ্চলিক কমিটিতে পাঠাতে হবে।
সেখান থেকে চূড়ান্ত অনুমোদন পাওয়ার পরেই নমিনেশন ফাইল করার পরবর্তী পদক্ষেপ শুরু হবে। চারপাশে এত গুঞ্জনের মাঝে ঋণ ঋণে চাপা কণ্ঠটি প্রায় কারোর কানেই পৌঁছায়নি। তাই সামান্য গলা চড়িয়ে মেয়েটা আরেকবার ডাক দিল, এক্সকিউজ মি, একবার ভিতরে আসতে পারি? একসঙ্গে প্রায় 5 জোড়া চোখের প্রশ্নমাখা চাহনির সামনে দীর্ঘাঙ্গী মেয়েটিকে সামান্য বিব্রত মনে হলো। একটু মানে দরকারি কাজ ছিল। আমি কি ভুল সময় এসে পড়লাম? এবার টেবিলের বাকি 4 জনের চোখ আমার মুখের ওপরেই নিবদ্ধ হলো। এক্ষেত্রে হয়তো আমার মতামতই চূড়ান্ত বলেই গণ্য করা হবে। বটল গ্রিন সুতির চুড়িদার, সঙ্গে মানানসই সবুজ ওড়নাটি যেন অবাধ্য ছাত্রীর মতো হাওয়ায় পালাই পালাই করছে। রিমলেস চশমার আড়ালে সুগভীর দুটো চোখের অনুরোধ ফিরিয়ে দেওয়ার মতো নিষ্ঠুর কাজ করতে মন চাইল না। সামান্য গলা খাঁকড়ে ডাক দিলাম, ওকে, ভেতরে এসে বসো। মেয়েটি ধীর পায়ে ঘরে প্রবেশ করে। একপাশে কাঠের বেঞ্চে জড়সড় হয়ে বসল। আমার জবাব হয়তো আগে থেকেই সঙ্গী সাথীরা অনুমান করে নিয়েছিল। ইতোমধ্যে দেখি শুভশ্রী, রঞ্জা, সাম্যজয়, প্রত্যয় সবাই নিজের হাতের কাগজপত্র গোছাতে শুরু করেছে। শুভশ্রী আর রঞ্জা মুহূর্তের মধ্যেই পরস্পরের সঙ্গে যে গোপন চোখাচুকি সেরে ফেলল, সেটা অবশ্য আমার নজর এড়ালো না। প্রত্যয়ের ঠোঁটের কোণেও চাপা হাসি। বুঝতেই পারছিলাম দরকারি কথা সারতে হলে এই সব অপগণ্ডদের এবার অবিলম্বে বিদায় করা প্রয়োজন। শাম্বরাজ একটু গম্ভীর প্রকৃতির ছেলে, 2য় বর্ষের ফিজিক্স অনার্স। পড়াশোনা থেকে পলিটিক্স সমস্ত কিছুই অত্যন্ত মনোযোগ দিয়ে করে। আজকের আলোচনা কি তাহলে এখানেই? লিস্ট মোটামুটি এখন অবধি যা হয়েছে সেটা ফাইনাল থাকুক। ফাইলটা আমি জোনাল অফিসে পাঠিয়ে দিচ্ছি, তারপর কিছু চেঞ্জেস হলে আবার না হয় একদিন বসে যাবে। ওকে, বেশ, আজ তাহলে আমরা আসছি, পরে দেখা হচ্ছে। আরও মিনিট 2 পর ইউনিয়ন রুমে কেবলমাত্র 2 জন অবশিষ্ট রইলাম। টেবিলের বিপরীত দিকের চেয়ারে এসে বসার ইঙ্গিত করে সরাসরি প্রশ্ন করলাম, বলো সুদেষ্ণা, কি সাহায্য করতে পারি? আপনি আমাকে চেনেন? কিন্তু আগে তো কখনো আপনার সাথে কথা হয়নি। নতুন পুরনো সমস্ত ছাত্রছাত্রীদেরকে চিনে রাখাটাই যে আমাদের কাজ। স্টুডেন্টস ইউনিয়ন সবসময় তোমাদের সুবিধা অসুবিধা এসব নিয়েই তো ভাবনা চিন্তা করছে। আমার ঠোঁটে জেমস বন্ড মার্কা একটা স্মার্ট হাসি ফোটানোর চেষ্টা করলাম। অবশ্য সুন্দরী তনয়াদের ইমপ্রেস করার এই সুপ্রাচীন ক্লিশে পদ্ধতিটা খুব একটা কাজে এলো না। আমার কথা পুরোবার আগেই দেখি সুদেষ্ণা নিজের ব্যাগ হাতড়ে একটা ফাইল বের করে আনছে। তারপর সেখান থেকে কয়েকটা কাগজ বেছে একটা জেরক্স পেপার আমার সামনে বাড়িয়ে দিল। ওর গম্ভীর মুখমণ্ডল দেখে বেশ বুঝতে পারছিলাম এখন ঠিক সরস বাক্যালাপের উপযুক্ত মানসিক পরিস্থিতি নেই। সংক্ষেপে নিজের সমস্যার কথা জানালো সুদেষ্ণা। সেন্ট্রাল গভর্নমেন্ট থেকে মেধাবী ছাত্রছাত্রীদের জন্য বিভিন্ন স্কলারশিপ স্কিম রয়েছে, যেগুলো তাদের উচ্চশিক্ষার জন্য ব্যবহৃত হয়। নিজের স্কুল জীবন থেকেই এই ভাতা পেয়ে আসছে সুদেষ্ণা। তবে কলেজে ভর্তি হওয়ার পর বিগত কয়েক মাস হঠাৎ সেই অনুদান আসা বন্ধ হয়ে গিয়েছে। এদিকে কলেজের টিউশন ফিজ, ল্যাব চার্জ, নতুন বইপত্র কেনা, এসবের জন্য টাকার প্রয়োজন বাড়ছে প্রতিনিয়ত। সমস্ত কথা শুনতে শুনতে পরিস্থিতির গুরুত্ব উপলব্ধি করতে পারছিলাম। সুদেষ্ণা নিজের মুখে স্বীকার না করলেও ওর পরিবারের আর্থিক সঙ্গতি সম্পর্কে ধারণা করতে বিশেষ অসুবিধা হলো না। ওকে, চিন্তা করো না। তোমার স্কলারশিপ কেন আটকে রয়েছে সেটা নিয়ে ফিনান্স ডিপার্টমেন্টের সঙ্গে আমি কথা বলে দেখব। আর ফিজ টিজ যা বাকি রয়েছে সেগুলো কতটা কনসেশন করা যায় সেটাও দেখে নিচ্ছি। তাছাড়া বইপত্র নিয়ে চিন্তাভাবনা কিছু করার দরকার নেই। লাইব্রেরি থেকে যেগুলো পাচ্ছ সেগুলোই তুলে নাও, আর বাকিগুলো আমার দায়িত্ব। এতগুলো আশ্বাস প্রতিশ্রুতির পরেও সুদেষ্ণার চেহারা থেকে দুর্ভাবনার মেঘ পুরোপুরি সরতে দেখলাম না। নিতান্ত আতান্তরে পড়েই বেচারিকে এখানে আসতে হয়েছে।
নয়তো পুলিশ আর পলিটিশিয়ানদের কাছে নেহাত ঠেকায় না পড়লে আজকাল কেউ যেতে চায় না। কি আমার কথা বিশ্বাস হচ্ছে না বুঝি? এভাবেই সরাসরি প্রশ্নটা যে করে বসবো সেটা আন্দাজ করতে পারেনি সুদেষ্ণা। এবার ওর ঠোঁটের কোণে এক চিলতে মিষ্টি সলজ্জ হাসি ফুটে উঠল। হিমা, না না, আপনার নাম শুনেই তো এসেছি এখানে, নইলে আজকের দিনে কজনই বা সহজে হেল্প করতে রাজি হয় বলুন? একটা জিনিস অনুভব করলাম, গদি আটা চেয়ারের ওপর আমার পলকা শরীরের ওজন যেন নিমেষেই 2 মণ ভারী হয়ে গেল। বাইরে 38 ডিগ্রি চাঁদি ফাটা রোদ্দুর, তবে মনের ভেতর দার্জিলিং ম্যালের ঠান্ডা শীতল হাওয়ার স্পর্শ অনুভূত হচ্ছিল। ফাইলপত্র সব ব্যাগে গুছিয়ে নিতে শুরু করলো সুদেষ্ণা। চা বা কোল্ড ড্রিঙ্কস কিছু চলবে? না না দাদা, এখন আর বসবো না, মিনিট 5-এর মধ্যে নেক্সট ক্লাসটা আছে। দাদা সম্বোধনটা ঈষৎ কানে বাজলেও বিশেষ চিন্তিত হলাম না। কলেজ লাইফে এমন অনেক ভাই বোনের সম্পর্ক ফাইনাল ইয়ারের চৌকাট পেরোবার আগেই ওগো শুনছো ইত্যাদিতে রূপান্তরিত হয়েই যায়। সুদেষ্ণা, 1 মিনিট দাঁড়িয়ে যাও, তোমায় একটা জিনিস দেওয়ার আছে। সুদেষ্ণার জোড়া ভুরুতে প্রশ্নবোধক চিহ্ন। আমি চেয়ার ছেড়ে উঠে পেছনের আলমারির পাল্লা খুললাম, তারপর হাতে একটা নতুন পত্রিকা নিয়ে বাড়িয়ে দিলাম ওর দিকে। এই নাও, আমাদের এই বছরের কলেজের ম্যাগাজিন। আজ সকালেই এসে পৌঁছেছে, এখনো সার্কুলেট হয়নি। প্রথম কপিটা আমি তোমাকেই দিলাম। ম্যাগাজিনের প্রথম কপি হাতে নিয়ে সুদেষ্ণা যতটা আনন্দিত হলো তার চেয়েও বুঝি অধিক বিস্মিত হলো প্রচ্ছদে ছাপা ঝকঝকে রঙিন ছবিটা দেখে। কলেজের সারা বছরের বিভিন্ন কর্মকাণ্ডের টুকরো টুকরো ছবির কোলাজ রয়েছে সেখানে, তবে ঠিক মাঝখানে নৃত্যরত একঝাঁক মেয়েদের মধ্যমণি হিসেবে যার মুখ সর্বাপেক্ষা অধিক জ্বলজ্বল করছে, তার সঙ্গে আজন্মকালের পরিচিতি রয়েছে ওর। শালা জীবনটা পুরো ঝাঁকানাকা হয়ে গেল। এখন মনে হচ্ছে আরেকবার নিট এক্সামটা ভালো করে দিয়ে এখান থেকে কেটে পড়লেই ভালো হতো। এই অন্তু নামক জন্তুটাকে আর ট্যাকেল করতে পারছি না মাইরি। তোরা হাসছিস, হাসতে পারছিস? শালা এদিকে আমার যা ফাটছে সে আমিই বুঝতে পারছি। কুল ডাউন বাবু, কুল ডাউন। লু লেগে তোর চাঁদি পুরো তেলে ভাজার কড়াই হয়ে গিয়েছে বুঝতে পারছি। একটা আইসক্রিম খাতো, তারপর মাথাটা ঠান্ডা কর। শঙ্করদা, ও শঙ্করদা, এদিকে এসো তো একটু। বিথি হাত নেড়ে আইসক্রিমওয়ালাকে ডাক দিল। ডিস্ট্রিক্ট লাইব্রেরির সামনে সিঁড়ির চাতালে বসে আমাদের ত্রয়ীর পুরনো আড্ডাস্থলে গল্পগুজব চলছিল। ক্রমবর্ধমান ব্যস্ততায় এখন আর আগের মতো আশা হয়ে ওঠে না, তবে চর্চাটা এখনো চালু রেখেছি 3 জনে। আমরা মজা করলেও নীল সত্যিই বেশ উত্তেজিত হয়ে উঠেছিল। ঠান্ডা বরফ ওর তপ্ত চাঁদি বোধহয় কিছুটা শীতল করতে পেরেছে। তাও খেয়াল করলাম একটা কাঠে আইসক্রিম চুষতে চুষতে একদম বোম মেরে বসে রয়েছে। স্কুল ফাইনাল দেওয়ার পর আমরা 3 জনেই কলেজে অ্যাডমিশন নিয়েছিলাম, তবে নীলের প্রথম থেকে ইচ্ছে ছিল মেডিকেল লাইনে যাওয়ার। কিন্তু চলতি বছরের রেজাল্ট ভালো হয়নি, তাই জেনারেল কলেজে টুকটাক ক্লাস করার পাশাপাশি আবারও একবার নিট এক্সাম দিয়েছিল। তবে দুর্ভাগ্যবশত পরের বছরেও যখন ভালো র্যাঙ্ক এলো না, তখন বাধ্য হয়েই ডাক্তার হওয়ার স্বপ্ন ছাড়তে হলো ওকে। এখন বুঝতে পারছি সেই আক্ষেপ আজও পুরোপুরি শেষ হয়ে যায়নি ওর। কিছুক্ষণ সকলে নীরবে নিজেদের হাতের কাজে মনোনিবেশ করলাম। আইসক্রিম শেষ করে হাত মুছতে গিয়ে খেয়াল হলো পকেটে রুমাল নিয়ে বেরোতেই ভুলে গিয়েছি। অন্যান্য দিন বিথির আড়ালে ওর ওড়নায় সেই শুভ কাজটা সুসম্পন্ন হয়েই যায়, কিন্তু আজ জিন্স কুর্তি পরে এসেছে।
কাজেই অপকর্মটা কিভাবে করব সেটাই ভাবছিলাম মনে মনে। বিথি সরু চোখে আমাকে একবার জরিপ করেই বোধহয় মনের ভাব আন্দাজ করতে পেরেছিল। তারপর বিনা বাক্য ব্যয়ে নিজের ব্যাগ থেকে একটা টিস্যু পেপার বের করে আমার দিকে বাড়িয়ে দিল। আমি বিগলিত মুখে হাত পেতে সেই দান গ্রহণ করলাম। অন্তুর কথা কি বলছিলি যেন? দিন দিন যেন আরো ইনটলারেবল হয়ে যাচ্ছে। তাও যদি একসাথে চিবিয়ে খেয়ে ফেলতো নিস্তার পেতাম। হে একেবারে ঘুণ পোকা স্পিসিস, কটর কটর করে মগজের ভেতর চড়ে বেড়াবে। আরে জানিসই তো মেয়েটা একটু পজিটিভ, কিন্তু তোকে কতটা ভালোবাসে বল। তোকে ছেড়ে থাকতে পারবে না বলে কলকাতায় চান্স পাওয়ার পরেও সেটা ছেড়ে এখানে রয়ে গেল। ভালোবাসায় তো একটু আধটু অ্যাডজাস্ট করতেই হয়, তাই না? আগুন দে তোর ভালোবাসার কাঁথায়। এই অ্যাডজাস্ট শব্দটা জাস্ট যেদিন আমার জীবনে অ্যাড হয়েছে সেদিন থেকে পস্তাচ্ছি। মেয়েটার এই একটু পজিটিভনেসের ঠেলায় আজকাল উঠতে বসতে লোকের কাছে গাল খেতে হচ্ছে। পাড়ার দুটো মেয়েকে বছর 2 হলো টিউশন পড়ায়, সে তো তোরা জানিসই। কেউ কোনো দিন দুর্নাম করেনি। তোরা ভাবতে পারবি না অন্তু সেখানে গিয়েও গেল করে এসেছে। লজ্জায় পাড়ায় মুখ দেখাতে পারছি না আজকাল। জল যে বেশ অনেক দূর গড়িয়ে গিয়েছে সেটা উপলব্ধি করলাম। ভালোবাসার বাঁধন যদি পরাধীনতার বেরি হয়ে দাঁড়ায় তখনই তা বিষম হয়ে ওঠে। প্রেম এখন কাঁঠালের আঠার থেকে ফেভিকল হয়ে নীলের জীবনে সেটে গিয়েছে। 100 গ্যালনের তেল মাখালেও এই আঠা সহজে ছাড়া যাবে না। আমি আর বিথি নীরবে পরস্পরের দিকে দৃষ্টিপাত করলাম। আপাতত এই সমস্যার কোনো রকম সরল সমাধান পাওয়া সম্ভব নয়, তবে কথাগুলো আমাদের কাছে স্বীকার করার পর নীল মনে হয় কিছুটা মানসিক স্বস্তি পেয়েছে। খানিক বাদে নিজেই প্রসঙ্গান্তর টেনে বলল, আমার কথা ছাড়, এবার তোদের কথা বল। বিথি, তোর নাচের পরীক্ষা কেমন হলো? আবার বাঁকা উঠোনে পরীক্ষা নেয়নি তো? এই একদম বাজে বকবি না। কেন, তোর কি মনে হয় আমি নাচতে জানি না? এক্সাম ভালোই হয়েছে, তবে এবার একটা বড় পরীক্ষা আছে সামনে। সেটা সম্ভবত কলকাতায় হবে, স্টেট লেভেল কম্পিটিশন। ভাবছি পার্টিসিপেট করব কি না। আসলে আগে কখনো এত বড় প্ল্যাটফর্মে যাইনি তো। আলবাত যাবি। দেখি বাড়িতে কি বলে। কেন রে, বাড়িতে আবার আজকাল বিয়েটির জন্য হুড়োতারা দিচ্ছে নাকি? তেমন হলে বল, আমি আমার পিতশ্রী লোকনাথ বাবাকে সশরীরে পাঠিয়ে দিচ্ছি। না না, তার কোনো দরকার নেই। প্রথমবারেই যা কাণ্ড কারখানা হয়ে গিয়েছে, এই 2 বছরে তার প্রভাব নষ্ট হয়নি। বরং কলেজ শেষ করার পর কোথায় হায়ার স্টাডিজ করব সেই নিয়েই আজকাল বাড়িতে বেশি আলোচনা হয়। জয় লোকনাথ বাবার জয়। মানে সত্যি বুঝলি তো, একটা জিনিস ভাবছি, বাড়িতে না এবার বাবার জন্য একটা মুশকিল আসা নাকড়া খুলবো উইথ ফ্রি কনসালটেশন। ভালোই ভক্ত সমাগম হবে বুঝলি। হ্যাঁ তা তো করবি। বেশ তো এখন মুশকিল আসান করে বেড়াচ্ছিস আজকাল। তা কাকুকে ওনার হবু বৌমার কথা বলেছিস তো? সেই যে তোর নীলের কথা ফুরোবার আগেই তড়িঘড়ি ওর মুখে হাত চাপা দিয়ে বললাম, এই 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 শুধু শুধু বাজে বকছিস কেন ভাই? কলেজের জেনারেল সেক্রেটারি হিসেবে কত স্টুডেন্টসের সমস্যার সমাধান করতে হয় বলতো। এইসব নিয়ে বাজে ইঙ্গিত করাটা কিন্তু তোদের ঠিক হচ্ছে না, একদম ঠিক হচ্ছে না। নীলের মুখ বন্ধ করলেও বিথির চোখ এড়াতে পারলাম না। এই কেসটা কি বলতো নীল? শুভ হঠাৎ এরকম ব্লাশ করছে কেন? কেস পুরো সুট কেস ভাই। খোকা বাবুর মন আজকাল ফার্স্ট ইয়ারের করিডোরে একটু বেশি ঘোরাঘুরি করছে। এই এই আমাকে বল প্লিজ, শুভটা আজকাল আমাকে কিচ্ছু বলতে চায় না। কুষ্মিঞ্চিত দেশে কুষ্মিঞ্চিত রাজন এক সুন্দরী বালিকার প্রেমে পড়িয়াছিল। তারপর হইল কি? নীল বেশ টেনে টেনে গল্প বলার ঢঙে কথা বলতে শুরু করেছিল, কিন্তু ওর দিকে কটমট করে তাকাতেই চটপট নিজেকে সামনে নিয়ে বলল, তারপর আসলে হলো কি, গরুতে এসেই আগেই নোটে গাছটা মুড়িয়ে খেয়ে গেল, তাই আমার গল্প শেষ হয়ে গেল। বেশ বুঝতে পারছি, তোরা দুটো শয়তান আমাকে কিচ্ছু জানাবি না তো। ঠিক আছে, বলতে হবে না, কিচ্ছু বলতে হবে না। আমিও ঠিক সোর্স লাগিয়ে খবর বের করে নেব।
কতদিন ডুবে ডুবে জল খাবি দেখছি দাঁড়া। সন্ধ্যার নিভু নিভু আধারকে সাক্ষী রেখে আরও কিছুক্ষণ আমাদের গল্পগুজবের মজলিস চলতে লাগলো, সঙ্গে টুকটাক মুখরোচক খাদ্যদ্রব্য। বিথি নিজের মোবাইলটা সাইলেন্ট করে ব্যাগের ওপর রেখেছিল। খেয়াল করলাম থেকে থেকে ওর ফোনে ক্রমাগত মেসেজ আসছে। সবগুলোর প্রেরক সম্ভবত একই ব্যক্তি। মনে মনে কিছুটা কৌতূহল বোধ করলেও ইচ্ছে করেই আর আগ্রহ প্রকাশ করলাম না। আমাদের প্রত্যেকের জীবনেই কিছুটা একান্ত ব্যক্তিগত পরিসর থাকা ভালো। মনের চোরা কুঠুরির গোপন কথাগুলো সবসময় ঠিক প্রকাশ্যে বলা যায় না। হ্যালো হ্যালো, মাইক টেস্টিং 1 2 3। হ্যালো। ওরে হলো তোদের সব টেস্ট করা? হ্যাঁ, এইটুকু স্টেজ করতেই তো বেলা পার করে দিলি। একটু হাত পা চালা বাবা, এরপরে তো লোক লস্কর নিয়ে বসতে বসতে আরো দেরি হয়ে যাবে। মাথা ঝাঁকাতে ঝাঁকাতে বিরক্তি প্রকাশ করল নতুন তপাদার। পৌরসভা নির্বাচনের দিনক্ষণ যত এগিয়ে আসছে, পাড়ায় পাড়ায় বিভিন্ন পার্টির হরেক রঙের ঝান্ডা আর ব্যানার প্রদর্শনীর সংখ্যা ততই পাল্লা দিয়ে বাড়ছে। গতবারের বিজয়ী কাউন্সিলররা প্রবলভাবে চাইছেন যাতে নিজেদের ভোট ব্যাংক সুরক্ষিত রাখা যায়। 40-42 ডিগ্রি পিচ গলা রোদ্দুরেও তাই তারা সহাস্য বদনে পিচ রাস্তায় হাঁটতে হাঁটতে নির্বাচনী প্রচারে বেরিয়ে পড়েছেন। পাড়ার মোড়ে মোড়ে মাচা বেঁধে চলছে নিজেদের অক্ষয় কীর্তির গুণগান। হালদারপাড়ার মোড়ে আজ বিকেল 5টা থেকে 18 নম্বর ওয়ার্ডের নির্বাচনী প্রচার সভা। রাস্তার একপাশে মাচা বাঁধা থেকে শুরু করে লাউডস্পিকার লাগানো সবকিছুই নিজে দাঁড়িয়ে থেকে তদারক করছিল নোটন। হাতে আর সময় বেশি বাকি নেই। আজকের সভায় আমন্ত্রিত বক্তারা 1-2 করে আসতে শুরু করেছেন। কাউন্সিলর পদপ্রার্থী শ্রীমতী খুকুমণি তপাদারকেও প্রস্তুত করা আছে। একবার ফোন করলেই তিনি চলে আসবেন। সুযোগটা এবারেও প্রায় নাকের ডগা দিয়ে ফসকে যাচ্ছিল। নতুন তপাদার দীর্ঘদিন তার পার্টির হয়ে ঝান্ডা এবং পুলিশের ডান্ডা উভয়ই খেয়েছে। সময়ের সঙ্গে একটু একটু করে হাত পাকাচ্ছিল বড় সড়ো দাঁও মারার লক্ষ্যে। 18 নম্বর ওয়ার্ডের পূর্বতন কাউন্সিলর বিকাশবাবু বার্ধক্যজনিত কারণে পুনরায় যে নির্বাচনে দাঁড়াবেন না, তা এক প্রকার ঠিক হয়েই ছিল। শূন্যস্থান পূরণের উদ্দেশ্যে তাই সময় থাকতেই কাজে লেগে পড়েছিল নোটন। কিন্তু বিধিবাম। ভোটের মাত্র 3 মাস আগে আচমকা ওই ওয়ার্ড মহিলা প্রার্থীদের জন্য সংরক্ষিত হয়ে গেল। নিজের এতদিনে তৈরি করা জমিতে অন্য কেউ ধান বুনে ফসল ঘরে তুলে নিয়ে যাবে, সেটা নোটনের পক্ষে মেনে নেওয়া সম্ভব ছিল না। কাজেই কূটনীতি প্রয়োগ করতেই হলো। তবে রাজনীতি সম্পর্কে সম্পূর্ণ অনভিজ্ঞ এই নতুন প্রার্থীকে মোটামুটি মঞ্চে দাঁড় করানোর মতো প্রস্তুত করতে বেশ ভালোই পরিশ্রম করতে হয়েছে। প্রস্তাবটা প্রথম দিন শোনা মাত্রই তেলে বেগুনে জ্বলে উঠেছিল খুকু। কি বলছো? তোমার কি মাথা খারাপ হয়ে গেল? একদিন নিজে তো এই দাদা সেই দাদার ন্যাচ ধরে ঝোলাঝুলি করেও কিছু ছিঁড়তে পারলে না, এবার ঘরের মেয়ে বউকে নিয়েও টানাটানি শুরু করে দিয়েছো। নোটনের প্রবল প্রতাপশালী গৃহিণীর মেজাজের কথা পাড়ার সর্বজন বিদিত। ওর পিতৃদত্ত নামটাই কেবল শান্তশিষ্ট প্রকৃতির, বাকি সবকিছুই চড়া সুরে বাঁধা। দাম্পত্যের 14টা অগ্নিময় বছর পেরিয়ে এসে নোটনের মাঝে মধ্যে মনে হয় শ্রীরামচন্দ্র বোধহয় এমন অর্ধাঙ্গিনী পেলে 14 বছরের আগেই গার্হস্থ্য জীবন ত্যাগ করে সন্ন্যাসী হয়ে যেতেন। যাই হোক, দীর্ঘদিন বাঘিনীর সঙ্গে একই খাঁচায় বসবাস করতে হলে তার হিংস্র প্রবৃত্তিগুলোকে কিভাবে শান্ত করতে হয় সেই বিদ্যাও অল্প বিস্তর করায়ত্ত হয়ে যায়। নোটন জানত শুরুতে প্রবল প্রতিরোধ আসবে, তাই সে হাল ছাড়ল না। আহা গিন্নি, চড়ছো কেন? আরে শোনোই না আমার কথাটা একবার। শুনবোটা কি শুনি? হ্যাঁ, শোনবার আর রেখেছই বাকি। বলি 14 বছরে এক ছড়া সোনার হারও গড়িয়ে দিতে পারোনি, আর এদিকে গলায় ভোটের মালা ঝোলাবার তাল করছো। বলিহারি বুদ্ধি বটে তোমার। যদি বলি সোনার হার গড়াবার জন্যই ভোটের মালা তৈরি করছি। হ্যাঁ, সে আবার কি? কি ছাতার মাথার বকছো? কিছুই তো বুঝতে পারছি না।
পথে এসো বাছা, তুমি যদি অবুনল তবে আমি পাকা তেঁতুল। মনে মনে স্বগোক্তি করল নোটন। বউয়ের শাড়ি, সোনার, সিরিয়াল প্রীতির দুর্বলতাকেই এবার কাজে লাগাতে হবে। একবার রাজি করাতে পারলেই কেল্লা ফতে। ভোটের ময়দানে আসল লড়াইটা অবশ্যই সে নিজে দাঁড়িয়ে লড়বে, কিন্তু আপাতত শিখণ্ডী হিসেবে এমন একজন বিশ্বাসযোগ্য পদপ্রার্থী চাই যাকে পূর্ণ মাত্রায় নিজের পক্ষে ব্যবহার করা যাবে। আর রাজনীতিতে তেমন ভরসাযোগ্য মানুষ একমাত্র নিজের পরিবার ছাড়া অন্য কোথাও পাওয়া দুষ্কর। এই কেষ্টা, এটা বেড়ে দে তো। মাচা প্রস্তুত করে একটা প্লাস্টিকের চেয়ার টেনে জুত করে বসলো নোটন। এইসব জমায়েতে বেশি লোক টানার ঝামেলা নেই। পাড়ার পথ চলতি মানুষের কান ঝালাপালা করে দেওয়ার জন্য 3-4টে লাউড স্পিকার হলেই যথেষ্ট। সবই প্রস্তুত এখন। 10-15 মিনিটের মধ্যেই সভা শুরু করে দেওয়া যাবে। বিড়িতে সুখ টান দিতে দিতে খুকুকে ফোন লাগাতে যাচ্ছিল নোটন। ঠিক তখনই চোখে পড়ল দৃশ্যটা। অনেকটা দূর থেকেও অপরেশ মজুমদারের বড় মেয়েকে চিনতে ভুল হলো না। তবে সঙ্গী ছেলেটিকে এই পাড়ায় নতুন দেখছে নোটন। যেভাবে গল্প করতে করতে ওরা পাশাপাশি হেঁটে চলেছে, তাতে দুজনের মধ্যে নির্ঘাত কিছু রাসায়নিক সম্পর্ক আছে এমন অনুমান করা ভুল হবে না। সরু চোখে দুজনকে জরিপ করতে করতে নিজের সাগরেদ কেষ্টকে ফের ডাক দিল নোটন। মেয়েটাকে চিনতে পারছিস? আরে তা পারবো না, ও তো বিধি দিদিওনি, ওই স্নেহবিধান ফ্ল্যাটে থাকে। ভাই তো দিদিমণি। মেয়েটাকে দেখলেই মাথা গরম হয়ে যায় নোটনের। যে চেয়ে উপকার করতে গিয়ে কি আছলাটাই না খেতে হয়েছিল সেবার। বছর 2 আগের সেই অপমান এখনো নিভু নিভু আঁচের মতো জ্বলে রয়েছে। নেহাত লোকনাথদা ফিল্ডে ঢুকে পড়েছিল, নইলে বেয়াদব মেয়েটাকে ঠিক সিধে করে দেওয়া যেত। তখন তো বিয়ে করবে না বলে নেচে কুঁদে সারা পাড়া মাথায় তুলেছিল। এখন দেখো কেমন নিজেই বেহায়ার মতো মদ্দা ছেলেটার সঙ্গে লটর পটর করে বেড়াচ্ছে। চিন্তার ঘোর ভাঙল যখন হাতের মোবাইলটা হঠাৎ তারস্বরে বেজে উঠল। রিসিভ করতেই খুকুর মাছখাই গলা ভেসে এলো। বলি, আর কতক্ষণ এই গরমে সেজেগুজে পটের বিবি হয়ে বসে থাকবো? হ্যাঁ, এবার যেতে হয় বলো, নইলে সব ধরা চুরো ছেড়ে পুকুরে ডুব দিতে চললাম। গিন্নি, এত অধৈর্য হলে চলে বলো? হ্যাঁ, রাজনীতি হলো চূড়ান্ত ধৈর্য পরীক্ষার আখড়া। আজ তোমার প্রথম দিনে হাতে খড়ি হতে চলেছে। মন মেজাজ শান্ত করে ঠান্ডা মাথায় নামতে হবে, বুঝলে? এদিক ওদিক বেফাস কিছু বললেই চিত্তের যা যা বলে দিয়েছিলাম, লিখে দিয়েছিলাম, সব ঠিকঠাক মনে আছে তো? আছে গো আছে, সব গড় গড় করে বলে যাব। মুখস্থ করতে আমার কোনো অসুবিধাই হয় না তো। নেহাত মাধ্যমিকে অঙ্কে আটকে গেলুম, নইলে। ঠিক আছে ঠিক আছে, এবার চলে এসো দেখি, আর দেরি নেই। খুকুর বিদ্যার জাহাজ কত গভীর সাগরে অবধি পাড়ি দিয়েছিল তা ভালোই জানা আছে নোটনের। বেশি কথা না বাড়িয়ে তাই তড়ি ঘড়ি চলে আসার নির্দেশ দিল। ফোনটা কাটতেই খেয়াল হলো ছেলে মেয়ে দুটো নজরের আড়ালে চলে গিয়েছে। ওরা ঠিক কোন দিকে গেল খেয়াল করতে পারলে বেশ ভালো হতো। বিড়িটা শেষ করে জুতোর তলায় আগুনটা পিষে দিল নোটন। ভোট পর্বটা একবার মিটে যাক ভালোই ভালোই, তারপর এই মেয়েটার কেস নিয়েও মাথা ঘামানো যাবে। উপযুক্ত একটা শিক্ষা না দেওয়া পর্যন্ত মনের জ্বালাটা ঠিক জুড়োবে না পুরোপুরি। আমি এখানে বসে প্রেম করছি জানতে পারলে আমার বাড়িতে একেবারে শোরগোল পড়ে যেত। অভ্র ঠোঁটের কোণে দুষ্টু মিষ্টি হাসি। 1.5 বছর হলো ছেলেটাকে খুব কাছ থেকে দেখছে বিথি, তবে এখনো যেন ওর রহস্যময় চরিত্র সম্পর্কে পুরোপুরি অবগত হতে পারেনি।
মাঝে মাঝে মনে হয় ঠিক যেন শুভ বা নীলদের মতোই ওর কোনো সমবয়সী বন্ধু, আবার কখনো উদাস গম্ভীর মেজাজের তল খুঁজে পাওয়া দুষ্কর মনে হয়। বিথির মতোই ছোটখাটো চেহারার মানুষ অভ্রজ্যোতি, তাই দুজনের বছর 5 বয়সের পার্থক্যটা চট করে ধরা পড়ে না। অভ্র কর্মসূত্রে অস্ট্রেলিয়ায় থাকে, তবে 3-4 মাস ছাড়া একবার করে দেশের বাড়িতে ঘুরে যায়। পরিবার থেকে ইতিমধ্যেই অনেকবার ওকে বিয়ের পিঁড়িতে বসানোর প্রচেষ্টা হয়েছে, কিন্তু কোনো এক অজ্ঞাত কারণে সেই প্রচেষ্টা এখনো সাফল্যমণ্ডিত হয়নি। শহরের এক প্রান্তেই মূলত প্রেম কাতর কপত কপতির জন্য ব্লু হেভেন নামক একটি ছোট্ট নীড় বছরখানেক হলো জন্ম নিয়েছে। রেস্টুরেন্টে নীলাভ নরম আলোয় চাউমিন আর কাটলেটের সঙ্গে রূপনারায়ণ নদীর মনোরম ফুরফুরে বাতাস সত্যিই যেন স্বর্গীয় পরিবেশ সৃষ্টি করে। এমন একটা জায়গায় বসে কারোর সঙ্গে প্রেমালাপ সারবে, এটা বিথির কাছেও কল্পনাতীত ছিল। এত কিছু হয়ে যাওয়ার পর অভ্র যে নিজে থেকে ওর সঙ্গে যোগাযোগ করবে সেটা কখনো ভাবা সম্ভব ছিল না তার। সম্বন্ধটা ভেঙে যাওয়ার 3-4 মাস পরের ঘটনা। কলেজ আর টিউশন সেরে বিথি কিছুক্ষণ আগে বাড়ি ফিরেছে। মা ঠাকুর ঘরে সন্ধ্যা প্রদীপ দিচ্ছেন। ওয়াশরুম থেকে জামা কাপড় পরিবর্তন করে ফ্রেশ হয়ে সবে মাত্র নিজের ঘরে ঢুকেছে। এমন সময় মোবাইলের পর্দায় একটা অজানা নাম্বার থেকে মেসেজ ফুটে উঠল। হাই, আমি অভ্র, একটু কথা ছিল, এখন সময় হবে? সরি, আপনাকে ঠিক চিনতে পারলাম না তো। আমি অভ্রজ্যোতি পাহাড়ি, আমার বাবার নাম অমিতাভ পাহাড়ি। আশা করছি চিনতে পারবেন এবার। ছ্যাঁত করে মনের সামান্য আঘাত লাগল। বিগত কয়েক মাসে ওই দিনটার কথা আর সবাই ভুলে গেলেও বিথির মনে এখনো সুস্পষ্ট রয়েছে। যদিও বাড়িতে এখন আর বিয়ে টিয়ে নিয়ে একেবারেই আলোচনা হয় না। মা বাবা আত্মীয় পরিজন সকলেই এখন সম্পূর্ণ নিশ্চুপ। তাহলে কি ভেতরে ভেতরে ওরা এখনো অমিতাভ বাবুর পরিবারের সঙ্গে যোগাযোগ বজায় রেখেছেন? হাজার এমন দুশ্চিন্তায় মনটা নিমেষে ভারী হয়ে গেল বিথির। যে ছেলেকে না দেখেই সম্বন্ধ বাতিল করে দিয়েছিল, সে হঠাৎ নিজে থেকে কেন যোগাযোগ করতে চাইছে সেই কারণটা ঠিক বোধগম্য হলো না। বিথি চটজলদি কোনো উত্তর ভেবে পেল না, তাই মুঠো ফোনটা নিশ্চুপ করে চুপচাপ বসে রইল কিছুক্ষণ। দীর্ঘ বিরতির পর অপরপক্ষ হয়তো বিথির নীরবতার কারণ অনুমান করতে পেরেছিল, তাই কেবল ছোট্ট একটা জবাব দিয়ে সেদিনের মতো বিদায় নিল। দেখুন, আপনাকে বিব্রত করা আমার অভিপ্রায় নয়, শুধু কিছু কথা বলার ছিল আমার। অনুমতি পেলে ভালো, নইলে আর বিরক্ত করব না। সংযত ভাষা, মার্জিত রুচি, অভ্র চরিত্রের এই দিকটা প্রথম দিন থেকেই বিধিকে আকর্ষিত করেছিল। টুকটাক জবাব চলাচলি করতে করতে প্রাথমিক পরিচয়ের আড়ষ্ট ভাবটা কখন যেন উধাও হয়ে গিয়েছিল। তবে দুজনের কেউই চায়নি কারোর পরিবারের কাছেই বিষয়টা নতুন করে উত্থাপিত হোক। চারপাশে টুংটাং আওয়াজে কাঁটা চামচ আর চীনামাটির প্লেটের যুগলবন্দি বেশ জমে উঠেছে। অভ্রর কথার রেশ ধরে বিথি উত্তর দিল, আর প্রেমটা কার সাথে করছো সেটা যদি জানতে পারে। ওরে বাবা, তাহলে আমার বাবা নির্ঘাত ভিড়মি খেত। ইতিমধ্যে ওদের টেবিলেও সুস্বাদু আহার্য পরিবেশিত হয়েছে। অভ্র ভীষণ ডায়েট কনসিয়াস, খুব মেপে খাওয়া দাওয়া করে। বিদেশে থাকাকালীন এই অভ্যাস আরও পাকাপোক্ত হয়েছে। নিজের প্লেটে খুব সামান্য পরিমাণ নুডলস তুলে নিয়ে হাসতে হাসতে প্রত্যুত্তর দিল, একটা প্রশ্ন করব, কিছু মনে করবে না তো? না মানে, তোমার বাড়ির পরিবেশ কি খুব কনজারভেটিভ? মানে এখনকার সময়েও ছেলে কি করবে না করবে সেই নিয়ে এত দুশ্চিন্তা সবার? মুখে খাবার থাকার জন্যই হোক অথবা গুছিয়ে উত্তর দেবার জন্য বেশ কিছুটা সময় নিল অভ্র। বলতে পারো ছোট থেকেই বাড়ির কড়া নিয়মকানুন দেখে বড় হয়েছি।
আমার দুই দিদিদের কলেজ শেষ হতে না হতেই বিয়ের পিঁড়িতে বসিয়ে দেওয়া হয়েছে। প্রেম ভালোবাসা এসব ঠিক ভদ্র সমাজের তালিকাভুক্ত বলে আমার বাবা মনে করেন না। অথচ মজার বিষয় কি জানো, বাবা একসময় বিশ্বভারতীতে অধ্যাপনা করতেন, আর কবিগুরুর প্রেমের গান বাড়িতে সকাল সন্ধ্যা নিয়মিত বাজানো হয়। অথচ সেই বাড়িতে ভালোবাসার সম্পর্কের কোনো দাম নেই। জানো, একজন গানের স্যারের সঙ্গে সর্দির কিছুকাল আলাপ পরিচয় ছিল। পাছে জল গড়িয়ে যায়, তাই 1 মাসের মধ্যেই দিদির কলেজ ছাড়িয়ে বিয়ে দিয়ে দেওয়া হয়েছিল। আর কি উদাহরণ দেব বলো? তাহলে আমার সঙ্গে আবার কেন যোগাযোগ করলে? যা ঘটনা ঘটেছে তাতে তোমার বাড়িতে আমার যে কি ইমেজ সে তো অনুমান করতেই পারছি। তোমার কি মনে হয় আমাদের এই নতুন সম্পর্ক তোমার বাড়িতে মেনে নেবে? আমি এখন আর কিছু পরোয়া করি না। ওরা যদি এখনো মান্ধাতার আমলে সংস্কার নিয়ে পড়ে থাকতে চায় থাকুক, আমি সেই পথের পথিক হতে রাজি নই। কিছুক্ষণ নীরবতার পর বিথির একটা হাত ধরে নরম স্বরে ফের বলতে শুরু করলো অভ্র। দেখো, জোর করে দেওয়া সামাজিক বিয়েতে আমার কোনো কালই সম্মতি ছিল না। তাও হয়তো পরিবারের রীতি মেনে সেই কাজটাও করে ফেলতাম। কিন্তু সত্যি বলতে, তুমি যখন নিজের স্বাধীনতা, নিজের মতামত প্রকাশ করে সম্বন্ধটা ভেঙে দিলে, তখন তখন আমিও না নিজেকে যেন নতুন করে আবিষ্কার করলাম। সেই ঘটনার কিছুদিন পরেই নতুন জব নিয়ে সিডনিতে চলে যাই। বাড়ির দম বন্ধ করা পরিবেশ থেকে বেরোবার পর আমিও যেন হাঁপ ছেড়ে বাঁচলাম। একসময় মনে হলো তোমার কাছে একবার হলেও অন্তত ক্ষমা চাওয়া দরকার। আমাদের দুই পরিবারের মধ্যে যাই হোক না কেন, নিজেদের কাছে অন্তত দায়মুক্ত থাকতে পারবো। আচ্ছা, তাই বুঝি? সত্যি শুধু সরি বলার জন্য মেসেজ করেছিলে? বাড়িতে তোমার অনেকগুলো ছবি এসেছিল, তোমাদের সেই অনুষ্ঠানের নাচের ছবিও ছিল। তারপর থেকেই চোখের সামনে দেখার খুব ইচ্ছে ছিল। তো আমার সেই না হতে পারা ঘরণীকে একবার অন্তত সামনে থেকে দেখতে চেয়েছিলাম। কি প্রেম, কি প্রেম! বাবা, তুমি কি আজ কোথাও বেরোবে? নাহলে আমি কিন্তু বাইকটা নিয়ে যেতাম। আজ মাসের দ্বিতীয় শনিবার, হিসেব মতো বাবার ব্যাংক ছুটি। তাও মাঝে মধ্যে টুকটাক প্রয়োজনে কাজে বেরোতে হয়। আশা করছিলাম বাবাকে যেন আজকে কোথাও যেতে না হয়, তাহলে ঘণ্টাখানেকের জন্য পক্ষীরাজের সাওয়ারি হবার সৌভাগ্য অর্জন করতে পারবো। বারান্দায় সকালের মিঠে রোদ এসে পড়েছে। ইজি চেয়ারে শরীর এলিয়ে সংবাদপত্রের কোনো একটা নিবন্ধ খুব মন দিয়ে পড়ছিল বাবা। আমার প্রথম ডাকে মৃদু সাড়া দিয়ে সম্মতি জানিয়ে স্বভাবসিদ্ধ ভঙ্গিতে বলল, নিয়ে যা, সাবধানে চালাবি। গ্রিন সিগন্যাল পাওয়ার পর আমি মহানন্দে প্রায় সঙ্গে সঙ্গেই উড়ে যাচ্ছিলাম। আজ বাইকটা পাওয়ার খুব দরকার ছিল। কলেজের বিশেষ দিন, নিজস্ব প্রভাব প্রতিপত্তি বিস্তারের জন্য কখনো সখনো একটু বিলাস ব্যাসনের প্রয়োজন হয় বই কি। ও একটু দাঁড়া, কথা আছে তোর সাথে। হঠাৎ কিছু মনে পড়তে বাবা পেছন থেকে ডাক দিল আমাকে। সাধারণত এইরকম পরিস্থিতিতে ছেলেমেয়েরা কিঞ্চিৎ দুশ্চিন্তাগ্রস্ত হয়ে পড়ে। না জানি কি ধরনের হিতোপদেশ তাদের জন্য অপেক্ষা করছে। তবে আমার বাড়ির পরিবেশ শুরু থেকেই অন্যরকম। বাড়ির বাইরে লোকনাথ স্যারের যতই গুরুগম্ভীর রাশভারী ইমেজ থাকুক না কেন, আমার কাছে এই মানুষটাই এক্কেবারে বন্ধুর মতো। জীবনে আনন্দের কারণ থাকলে যেমন তা ভাগ করে নিতে ভুলি না, তেমনি কোনো সমস্যায় পড়লে ইনিই আমার ত্রাণকর্তা। সাইকেল ছেড়ে যেহেতু আজ মোটর চালিত দ্বিচক্র যান ব্যবহার করব, তাই সময় মতো কলেজে পৌঁছানো নিয়ে আমার চিন্তা নেই। আমি ফিরে এসে বাবার পাশে একটা চেয়ারে বসে পড়লাম।
মর্মর শব্দে খবরের কাগজটা ভাঁজ করে বাবা আমার দিকে পূর্ণ দৃষ্টিতে তাকালো। কাঁচা পাকা গোপদারির জঙ্গলের আড়াল থেকেও বাবার পরিচিত স্মিত হাসিটা চিনতে ভুল হলো না। তারপর কলেজ কেমন চলছে? আচ্ছা, এখন কলেজে যাওয়ার সময় তুমি এইসব খবর নিতে বসেছো আমার কাছ থেকে? নতুন যা খবর পাবে তোমার তো ওই নিউজ পেপারই সব। আমার কাছে তো এখন সব খবর বাসি হয়ে গিয়েছে। আচ্ছা আচ্ছা, সে তো জানি। আসলে এগুলো হলো সব গৌরচন্ডী। বড় কোনো কথা শুরুর আগে সামান্য একটু গলা সেধে নেওয়ায়। তো আজ তো তোদের কলেজের ইলেকশনের রেজাল্ট আউট, তাই না? এই সকাল 9টার দিকে কাউন্টিং শুরু হবে। আশা করছি 12টা-1টার মধ্যে রেজাল্ট জেনে যাবে সবাই। সামনেই তো পৌর নির্বাচন, তারপরে অ্যাসেম্বলি ইলেকশন। এখন ছোট বড় সব ভোট পর্বই বেশ গুরুত্বপূর্ণ। কয়েকদিন ধরে আশপাশের এলাকার বিক্ষিপ্ত অশান্তির খবর শুনছি। তোদের কলেজেও নাকি ভোটের দিন কিছু সমস্যা হয়েছিল। আমি বাবার কথার অস্বীকার করতে পারলাম না। সমস্যা সত্যিই হয়েছিল সেদিন, তবে গুরুতর আকার ধারণ করার আগেই সামাল দেওয়া গিয়েছিল। আসলে কি জানো তো বাবা, আমাদের দল মাত্র 2-3 বছর হলো কলেজে ক্ষমতা পেয়েছে, কিন্তু পুরনো পার্টির কিছু মেম্বার এখনো তলে তলে ঘোট পাকাবার মতলব করছিল। ভোটের দিন ওদের কয়েকজন ছাপ্পা দেওয়ার তালেও ছিল, কিন্তু আমাদের ছেলেরা সেটা ধরে ফেলে। আর তারপর ওই নিয়েই একটু ঝামেলা টামেলা আর কি। তবে পুলিশ পোস্টিং ছিল বলে বড়সড় কিছু হয়নি, এই যা। দেখ, গণতান্ত্রিক শাসন ব্যবস্থায় রাজনৈতিক মতাদর্শ সবসময় স্বতন্ত্র হওয়া উচিত, কিন্তু দুর্ভাগ্যবশত আমাদের দেশে বরাবরই জোর যা নির্দার এই অব্যবস্থায় চলে আসছে। আমি নিজে সক্রিয় রাজনীতি করি না বটে, কিন্তু সব দলেরই কম বেশি খবর থাকে আমার কাছে। সেই অভিজ্ঞতা থেকেই বলছি, এখন চারপাশের হাওয়া একটু বেশি উত্তপ্ত হয়েছে। যা সিদ্ধান্ত নেওয়ার খুব ভাবনা চিন্তা করেই নিই। চোখ কান একটু খোলা রাখিস। এমন মা ইতোমধ্যে বাবার জন্য আর 1 কাপ লিকার চা নিয়ে এসেছিল। আমাদের কথোপকথনের শেষ পর্বটুকু শুনে সামান্য রাগত স্বরে বলল, বেশ মানুষ বটে তুমি, কোথায় কলেজ পড়ুয়া ছেলেকে একটু পড়াশোনায় মন দিতে বলবে, তা না করে রাজনীতির জ্ঞান দিচ্ছ। এরপর ছেলে পার্টি পলিটিক্স করতে করতে গোল্লায় যাবে, সেটা কি ভালো হবে? যে ছেলে ক্লাস 8-এই মাধ্যমিকের অঙ্কের বই শেষ করে দিয়েছিল, তার পড়াশোনা নিয়ে আমার কোনো দুশ্চিন্তা নেই তো। তাছাড়া আজকের ইয়াং জেনারেশন পড়াশুনো, পলিটিক্স, প্রেম সব খুব নিখুঁত হাতে সামলাতে পারে। কেন আমাদের কলেজের দিনগুলোর কথা মনে নেই বুঝি? এবার মায়ের ফর্সা গালে ঈষৎ লালিমা পড়ল। বাবা মায়ের লাভ ম্যারেজ হয়েছিল এটা জানি। সুপ্রভা আর লোকনাথ তাদের কলেজের সময় থেকেই চিরকালের জন্য জুটি বেঁধেছেন। ওদের দুজনের চোখের নীরব সংলাপ এখন বেশ পড়তে পারছিলাম। তবে ঘরোয়া আলাপচারিতার জন্য এখন বিশেষ সময় নেই আমার হাতে, তাই চেয়ার ছেড়ে উঠে দাঁড়ালাম। আমাকে উঠতে দেখে বাবা আমার দিকে ফিরে ঈষৎ মুচকি হেসে বলল, তোর মায়ের কাছে ছবি দেখেছি, আমাদের দুজনেরই বেশ পছন্দ হয়েছে। একদিন মেয়েটাকে বাড়িতে নিয়ে আসিস, কেমন? উফ, তোমরাও না মানে পারো বটে। এখনো বাড়ি টাড়ি নিয়ে আসার মতো তেমন কিছু প্রোগ্রেস হয়নি। আমার দেরি হয়ে যাচ্ছে, আমি চললাম। অস্বস্তি কাটাতে তড়িঘড়ি বাইক নিয়ে বেরিয়ে পড়লাম। সুদেষ্ণার একটা ছবি আমার মোবাইলের ওয়ালপেপারে রাখা ছিল। কিভাবে জানি সেটা মায়ের কাছে এক্সপোজ হয়ে পড়েছে। তবে নিজে স্বীকার করার চেয়ে আপনা হতে প্রকাশ্য হয়ে যাওয়া ব্যাপারটা দেখছি আমার জন্য বেশ লাভজনকই হয়েছে বলতে হবে। তবে এই প্রেম কাহিনী এখনো পর্যন্ত কেবল একতরফা বললেও খুব একটা ভুল হবে না। বিগত মাস 2-এর মধ্যে সুদেষ্ণার সঙ্গে অনেকবারই দেখা সাক্ষাৎ হয়েছে। ইঙ্গিতে ইশারায় ওকে যে আলাদা চোখে দেখি সেটা নিশ্চয়ই অনুমান করতে পেরেছে, কিন্তু সত্যি বলতে কি এখনো পর্যন্ত বিপরীত তরফ থেকে কোনো রকম সদর্থক জবাব পাইনি। বরং প্রতিবার কাছাকাছি গেলেই ওর সামান্য আড়ষ্ঠতা অনুভব করতে পারছি। তাই প্রতিনিয়ত চেষ্টা জারি আছে আমার তরফ থেকে। এবার দেখা যাক কি হয় পরিণতি।
কলেজের গেট পেরিয়ে অডিটোরিয়াম হলের সামনে যখন পৌঁছলাম তখন চারপাশে অসংখ্য কালো মাথার ভিড়। হলরুমের ভেতরে কাউন্টিং শুরু হয়ে গিয়েছে। বাইরে খোলা প্রাঙ্গণে উৎসুক ছাত্রছাত্রী আর পার্টির কর্মকর্তাদের ভিড়। আমাদের পাড়ার নোটন তপাদার সহ বিপরীত দলের কিছু হোমরা চোমরা সদস্যদেরও চোখে পড়ল। বাবার কথাগুলো হঠাৎই মনে পড়ে গেল। এবারের ছোট বড় সবকটা ইলেকশনই ভীষণ গুরুত্বপূর্ণ, নইলে এদের এখানে দেখা পাওয়ার কথা নয়। আমি সামনে এগোতেই সাম্যরাজ আর প্রত্যয়ে এগিয়ে এলো। ওদের পেছনে শুভশ্রী, রঞ্জা, সঙ্গে আরও বাকি সমর্থকদেরও দেখতে পেলাম। এখনো পর্যন্ত পাওয়া খবর অনুযায়ী আমরা এখনো এগিয়েই রয়েছি। 1.5-2 ঘন্টার মধ্যেই অন্তিম ফলাফল জানা যাবে। চারিপাশে জনগণের মধ্যে যথেষ্ট চাপা উত্তেজনা রয়েছে, বেশ অনুভব করতে পারছিলাম। তবে এবার আমি নিজে কোনো সিটের জন্য দাঁড়াইনি। কয়েক মাস বাদেই কলেজের অধ্যায় শেষ হতে চলেছে, নতুন করে তাই আর দায়িত্ব নিতে চাইনি। দল জিতলে সর্বসম্মতিক্রমে প্রত্যয় বা সাম্যরাজ এদের কেউ একটা জেনারেল সেক্রেটারি হতে পারে। নীল সম্ভবত এখনো কলেজে এসে পৌঁছায়নি। ওকে একটা কল লাগাতেই যাচ্ছিলাম, হঠাৎ দূর থেকে একটা ডাক শুনতে পেলাম। শুভ, এই শুভ, এই যে এদিকে। বিথি খানিক দূর থেকে হাত নেড়ে ডাকছে আমায়। অতিরিক্ত ভিড়ের জন্যই অডিটোরিয়ামের গেট অবধি পৌঁছতে পারিনি বুঝতে পারলাম। আমি একটা হাত তুলে ওকে ওখানেই দাঁড়াতে ইশারা করে কিছু একটা বলতে যাচ্ছিলাম। ঠিক তখনই লীলা মেঘে বজ্রপাতের মতো অকস্মাৎ প্রবল শব্দ আর ধোঁয়ায় চারিপাশ প্রবলভাবে কেঁপে উঠল। মুহূর্তের মধ্যে আতঙ্কিত চিৎকারে ছত্রভঙ্গ হতে লাগলো উপস্থিত জনতা। প্রবল হুড়োহুড়ি আর কলরবে চূড়ান্ত বিশৃঙ্খল পরিস্থিতি। অডিটোরিয়ামের কাছাকাছি একের পর এক বোমার অভিঘাতে দৃশ্যমানতা যেন ঝাপসা হয়ে এসেছে। আকস্মিক ঘটনার অভিঘাতে আমরা যারা হলের গেটের কাছে দাঁড়িয়েছিলাম তারা শারীরিকভাবে অক্ষত রইলেও ক্ষণকালের জন্য সম্পূর্ণ কিংকর্তব্য বিমূঢ় হয়ে পড়েছিলাম। হুঁশ ভাঙতেই উন্মাদের মতো সবাই ছুটে গেলাম সামনে। বিথি বিথি কোথায় গেল? সর্বপ্রথম ও চিন্তাতেই বুকটা কেঁপে উঠল আমার। বারুদ পোড়া গন্ধে নিঃশ্বাস প্রায় বন্ধ হয়ে আসছে। মাটিতে লুটিয়ে পড়া ছেলে মেয়েদের বাকিরা সবাই তুলে নেওয়ার জন্য ব্যস্ত। আমি কেবল উদ্ভ্রান্তের মতো একটাই চেনা মুখ খুঁজে নেওয়ার জন্য বদ্ধপরিকর। বিথি, অচৈতন্য রক্তাক্ত শরীরটা চিনতে খুব বেশি দেরি হলো না আমার বুকের ভেতরটা কেমন যেন দুমড়ে মুচড়ে একাকার হয়ে যাচ্ছিল। কি করব কিছুই বুঝে উঠতে পারছিলাম না। বিথি, বিথি চোখ খোল, চোখ খোল বিথি, বিথি প্লিজ চোখ খোল, চোখ খোল বিথি, বিথি চোখ খোল প্লিজ, চোখ খোল। কিন্তু ভাগ্য বিধাতা যেন আজ আমার জন্য আরো চমক গুছিয়ে রেখেছিলেন সযত্নে। ঘন সবুজ রঙের সুতির চুড়িদার পরিহিতা যে মেয়েটা ঠিক বিথির পাশেই উপর হয়ে পড়ে রয়েছে, সেও আমার কম পরিচিত নয়। বিথির মাথা আমার কোলের উপরে রেখে কাপা কাপা হাতে পাশের মেয়েটাকে স্পর্শ করলাম। গুম গুম শব্দে এখনো দূর থেকে বোম পড়ার শব্দ শোনা যাচ্ছে, কিন্তু খানিক আগেও নিজের উত্তেজিত হৃদস্পন্দনের যে শব্দ শুনতে পারছিলাম তা যেন অকস্মাৎ নিস্তব্ধ হয়ে গিয়েছে। ধুলো মাখা রক্তাক্ত মুখ দুটো আমার কাছে অচেনা হলেই বোধ করি সবচেয়ে বেশি নিশ্চিন্ত হতাম। বাকশূন্য অসহায় জীবের মতো দুই নিশ্চল সঙ্গিনীকে জড়িয়ে ধরে হতবুদ্ধি হয়ে ধুলো মাখা প্রান্তরে বসে রইলাম আমি। ক্ষণকাল পর কেবল একটা বুক ফাটা আর্তনাদ প্রতিধ্বনিত হলো আমার কণ্ঠ থেকে।
বোকা অভিমান দুঃখ একে রাগ ভাঙানো হয় নিজে, বেলা শেষে হাসি মুখটা দেখে চোখ ফেরানো যায় নিজে। তবে আজ জীবন জোনাকি কেন হঠাৎ উতলা হয়ে ওঠে, আধারে হারিয়ে একাকী ছেড়ে পালালি কোন স্রোতে। এ হৃদয়ে তুমি ধরা দিয়েছিলে, তাই মনটাকে সামলে রেখেছিলাম। এই তো সবে ভালো লাগা শুরু, ভালোবাসা বাকি রেখে দিলাম। তবে আজ জীবন জোনাকি কেন হঠাৎ উতলা হয়ে ওঠে, আধারে হারিয়ে একাকী ছেড়ে পালালি কোন স্রোতে। এ জীবনটাকে বাজি রেখে আমি তোমাকে পাশে চেয়েছিলাম। এই কোলে তুমি শুধু নেই কাছে, কোন ভুলের সাজা পেলাম। কেন আজ এ জীবন জোনাকি কেন হঠাৎ উতলা হয়ে ওঠে, আধারে হারিয়ে একাকী ছেড়ে পালালি কোন স্রোতে।